আজ আমরা মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারের 6 নম্বর পেজ অর্থাৎ পেজ নম্বর 175 প্রশ্নপত্রটা আছে সেটা আলোচনা করব। আগে 5টি প্রশ্নপত্র আলোচনা করা হয়েছে, যারা সেগুলো দেখোনি তো সেগুলো দেখে নিতে পারো। তো আজকে প্রথম প্রশ্ন, উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত চলনটি হলো। তার মানে বলতে চাইছে এর মধ্যে কোনটি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে প্রথম কি, এটা ট্রপিক চলন। তাহলে আমরা কি জানি যে ট্রপিক চলন নিয়ন্ত্রিত হয় উদ্দীপকের কি দ্বারা? উদ্দীপকের গতিপথ দ্বারা। তাহলে এটা কি হয়? উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়। তারপর কি, ট্যাকটিক চলন। তাহলে এটা কি দ্বারা নিয়ন্ত্রিত হয়? এটা হচ্ছে উদ্দীপকের গতিপথ ও তীব্রতা। আর এরপর কি আছে? ন্যাস্টিক চলন। এটা কি দ্বারা? এটা উদ্দীপকের তীব্রতা। আর এখানে যেটা দেখতে পাচ্ছি কি, প্রকরণ চলন। এটা রসস্ফীতি কারণে হয়, রসস্ফীতি। তাহলে এটা রসস্ফীতির কারণে হয়। তাহলে এখানে জানতে চেয়েছে আসলে উদ্দীপকের কি দ্বারা? উদ্দীপকের তীব্রতা দ্বারা। তাহলে এখানে উত্তর কি হবে? এখানে উত্তর হবে অপশন সি, ন্যাস্টিক চলন। এবার আমরা পরের প্রশ্ন দেখব। যে হরমোনটি গঠনে আয়োডিন প্রয়োজন। তাহলে এখানে যে হরমোন গঠনে আয়োডিন প্রয়োজন সেটি কি? সেটি হচ্ছে থাইরক্সিন। তাহলে এটা আয়োডিন প্রয়োজন। কি লিখবে? এটা লিখে দিই। এই জন্য এটাকে কি বলে? T3, T4। এর যদি ফুল ফর্ম দেখি কি হবে? টেট্রা আয়োডোথাইরোনিন, ট্রাই আয়োডোথাইরোনিন। তাহলে নামে কি আছে? আয়োডিন শব্দটা আছে। অনেকটাই লিখি টেট্রা আয়োডোথাইরোনিন। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? আয়োডো। তাহলে আয়োডিন আছে। এছাড়া এখানে থাইরক্সিন হরমোনে কোন অ্যামাইনো অ্যাসিড থাকে? এটা কমেন্টে জানাবে যে উত্তর কি হবে, যে থাইরক্সিন হরমোনে কোন অ্যামাইনো অ্যাসিড থাকে। এছাড়া তো ইনসুলিনকে অ্যান্টিকিটোজেনিক, অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলে। তারপর অ্যাড্রিনালিন আপদকালীন বা সংকটকালীন হরমোন বলে। ইস্ট্রোজেন একটা স্টেরয়েড হরমোন। তাহলে এগুলো মনে রাখবো। এটা স্টেরয়েড, এটা অ্যান্টিকিটোজেন। এগুলো লিখছি না, অ্যান্টিকিটোজেনিক। অ্যাড্রিনালিনকে সংকটকালীন বলে। থাইরক্সিনকে ক্যালোরিজেনিক হরমোন বলে। পরের প্রশ্ন দেখব। তাহলে এখানে উত্তর কি ছিল? এখানে উত্তর ছিল থাইরক্সিন। তাহলে যে হরমোনটির গঠনে আয়োডিন প্রয়োজন হয় সেটি হলো থাইরক্সিন। পরের প্রশ্ন দেখব, কোন দুটি শর্ত সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া? এবার এখানে যে অপশনগুলো দিয়েছে সেটা হচ্ছে কি, একটা বলছে কি মোবাইল ফোনের নম্বর মুখস্থ বলা, খিদের সময় শিশুর কাঁদা, সাইকেল চালানো আর কাশি। তাহলে এখানে কি বলছে যে কোন দুটি শর্ত সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া? বেশ, এখানে অপশন অনুযায়ী তো এখানে দুটো অপশনই আছে, যেটা হচ্ছে শর্ত সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া। যেমন একটা মোবাইল ফোনের নম্বর মুখস্থ বলা, আর একটা হচ্ছে সাইকেল চালানো। শর্ত সাপেক্ষ বা অভ্যাসগত বা অর্জিত। কিন্তু কথা হচ্ছে এখানে অপশন আছে এ বি সি ডি, এবং উত্তর কি হবে? উত্তর এটাও হবে এবং উত্তর সিটাও হবে। কিন্তু সেই রকমভাবে অপশন বলা নেই, যে কোনো একটা চুজ করতে হবে, সেভাবেই আছে। তাহলে এখানে আর কি বলবো, যে আপাতত এখানে উত্তর কিন্তু দুটোই হবে, যে মোবাইল ফোনের নম্বর মুখস্থ বলা, সাইকেল চালানো। কিন্তু এই দুটোকে চুজ করার মতো কোনো অপশন নেই। বেশ, পরের প্রশ্ন দেখব।
স্থান পরিবর্তনে অক্ষম প্রাণী। তাহলে এবার কোনটা স্থান পরিবর্তনে অক্ষম, তার মানে যে গমন সম্পন্ন করে না। প্রথমেই অ্যামিবা যদি দেখি, তাহলে অ্যামিবার গমনাঙ্গ আমরা জানি যে ক্ষণপদ বা টিউব ফিট, ক্ষণপদই লিখি, ক্ষণপদ। এবার এখানে ইউগ্লিনা, ইউগ্লিনার ফ্ল্যাজেলা, ফ্ল্যাজেলা। এবার এখানে যদি সাগর কুসুম আর স্পঞ্জের কথা হয়, সাগর কুসুমের কথা যদি বলি, তো সাগর কুসুম কিন্তু গমনে অক্ষম। তাই উত্তর স্পঞ্জ হবে অবশ্যই, যে স্থান পরিবর্তনে অক্ষম প্রাণী হচ্ছে স্পঞ্জ। এবার যদি আমরা এই সাগর কুসুম এই পয়েন্টটাকে দেখি, সাগর কুসুম এই জীবটাকে, সাগর কুসুম এবং স্পঞ্জ দুটোর ক্ষেত্রেই, স্পঞ্জ এবং সাগর কুসুম যাকে সি অ্যানিমন বলে, এই দুটোই যে পর্বে পড়ে সে পর্বটা হচ্ছে নিডারিয়া। তাহলে এই দুটোই নিডারিয়া পর্বের জীব। আর নিডারিয়া পর্বের জীবের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কিছু কিছু জীবের ক্ষেত্রে কি দেখা যায়, মেটাজেনেসিস দেখা যায়, মেটাজেনেসিস। অর্থাৎ তাদের সেই জীবগুলোর দুটো দশা দেখা যায়। যেরকম উন্নত জীবের ক্ষেত্রে কীরকম দেখা যায়, যে জনুক্রম দেখা যায়, ঠিক সেরকম এদের জনুক্রম না, মেটাজেনেসিস। একটাকে পলিপ দশা বলে আর একটা মেডুসা দশা বলে। তাহলে একটাকে পলিপ দশা বলে, একটা মেডুসা দশা বলে। তো যে ক্ষেত্রে যেটা পলিপ দশা সেটা তো গমনে অক্ষম, আর এটা এটা স্বাধীনভাবে ভেসে যেতে পারে, মেডুসা এটা স্বাধীনভাবে ভাসমান, স্বাধীনভাবে ভাসমান। তো সেক্ষেত্রে মেডুসা দশাটা সেক্ষেত্রে কি হয়, গমনে সক্ষম হয়ে যায়। এবার এই সাগর কুসুম যদি দেখি, তো সাগর কুসুমের দেখা যাবে কি, যে কিছু আছে, কিছু প্রজাতি আছে অবশ্যই, যে কিছু আছে যারা কি হয়, যারা মেটাজেনেসিস দেখায়, আর কিছু মেটাজেনেসিস দেখায় না। তাহলে কিছু আছে যাদের মেটাজেনেসিস জেনেসিস দেখায় না, এর সংখ্যাই বেশি। আর কিছু আছে যারা মেটাজেনেসিস দেখায়, এবার মেটাজেনেসিস দেখায়। এবার যখন মেটাজেনেসিস দেখাবে তাদের যে মেডুসা দশা হবে সেটা কিন্তু গমনে সক্ষম হয়ে যায়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা গমনে অক্ষম। তাই এখানে বলতে চাইছি, এখানে অপশন অনুযায়ী উত্তর অবশ্যই স্পঞ্জ। কিন্তু যদি এখানে এই স্পঞ্জ থাকতো, সাগর কুসুমও থাকতো, এবং শেষে ইউগ্লিনা না থেকে যদি বলা হতো বি সি উভয়ই, তখন কিন্তু উত্তর হতো বি সি উভয়ই। অর্থাৎ তখন সাগর কুসুমকে আমরা গমনে অক্ষম প্রাণী হিসাবেই ধরতাম। এক্ষেত্রে যেহেতু সেই সুযোগটা নেই, সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি কি, যে স্পঞ্জটা গমনে অক্ষম, আর সাগর কুসুমটাকে গমনে সক্ষম। কেন ধরে নিচ্ছি, ওই যে কিছু কিছু প্রজাতি আছে যাদের মেটাজেনেসিস দেখায় এবং তাদের পলিপ না, তাদের মেডুসা দশাটা তখন স্বাধীনভাবে ভাসমান, তাই এক্ষেত্রে তাকে গমনে অক্ষম ধরে নিয়ে উত্তর বলছে কি স্পঞ্জ। তাহলে এখানে উত্তর স্পঞ্জ। কিন্তু আবারও ওই যে বললাম, যদি এখানে ডি অপশনটা না থেকে বি এবং সি উভয়ই থাকতো, তাহলে উত্তর কিন্তু বি এবং সি উভয়ই হতো। পরের প্রশ্ন দেখব। তাহলে এখানে উত্তর কি হলো, 1.4 এর উত্তর হচ্ছে স্পঞ্জ। কোষ বিভাজনের যে দশায় ক্রোমোজোমগুলিকে স্পষ্টভাবে দেখা যায় ও গণনা করা যায় সেটি হলো, তাহলে কি বলছে, ক্রোমোজোমগুলি স্পষ্টভাবে দেখা যায়। যদি ক্রোমোজোম সৃষ্টি কখন হয় বলি, এই যে ক্রোমোজোমের কথা যদি বলি, সৃষ্টি কখন হয়, তাহলে কোষ চক্রের কোন দশাতে ক্রোমোজোমের সৃষ্টি হচ্ছে, তাহলে সৃষ্টি কখন হবে, সৃষ্টি হবে হচ্ছে প্রোফেজ দশাতে। তাহলে সৃষ্টি হবে প্রোফেজ দশাতে। তাহলে প্রোফেজ দশায় ক্রোমোজোমের সৃষ্টি হয়। এবার তারপর ঘনীভূত হতে থাকে, যে ঘনীভূত হয়ে সর্বাধিক ঘনীভূত কখন হবে, যে তখন একটা নির্দিষ্ট তলে তাকে সজ্জিত দেখা যায় এবং সব থেকে ক্রোমোজোমগুলো সব থেকে বেশি মোটা হয়। তো সেইটাকে কি বলছি, তাহলে কি বলছি, যেখানে একটা তলে বিষুবতলে সজ্জিত, বিষুবতলে সজ্জিত সজ্জিত ও সর্বাধিক ঘনীভূত,
সর্বাধিক ঘনীভূত। তাহলে তখন কি বলবো? তাহলে সর্বাধিক ঘনীভূত সেটা কোন দশা? সেটা হচ্ছে মেটাফেজ। তাহলে এখানে বলছে কখন স্পষ্টভাবে দেখা যায় আর গণনা করা যায়। তাহলে একটা যদি বিশ্ববিদ্যালয় সজ্জিত থাকে তাহলে আর ঘনীভূত থাকলে গুনতে সুবিধা হবে। তো এক্ষেত্রে কি উত্তর বলবো? এটা হচ্ছে কি মেটাফেজ। পরের প্রশ্ন, আর এখানে যদি দেখি অ্যানাফিজীয় চলন দেখা যায় এনাফেজে, টেলোফেজে ভীমতন্তু অবলুপ্ত হয়, আর প্রোফেজ দশায় নিউক্লিওলাস অবলুপ্ত হয়, নিউক্লিয় পর্দা অবলুপ্ত হয়। ওগুলো আর লিখছি না। পরের প্রশ্ন দেখব, কোন প্রকার জনন প্রকরণ ও অভিব্যক্তির সহায়ক? তাহলে প্রকরণ কি আগে পড়েছি? এই প্রকরণ হচ্ছে একই প্রজাতির জীব কিন্তু তার বৈশিষ্ট্য আলাদা যদি হয় তাকে প্রকরণ বলবো। আর অভিব্যক্তি, যে কোনো একটা জীব তার বৈশিষ্ট্যের পরিবর্তনটাই বলতে পারি, তার ফলে নতুন একটা প্রজাতির উৎপত্তি, সেটাই অভিব্যক্তি। তাহলে প্রকরণ আর অভিব্যক্তি হতে গেলে এই অঙ্গজ জনন যদি হয়, যদি দেখি আমরা অঙ্গজ জনন, এখানে কি হবে? যে একই প্রজাতির জীব পাবো, একই বৈশিষ্ট্য সম্পন্ন জীব পাবো। কি বললাম? একই বৈশিষ্ট্য। তাহলে একই বৈশিষ্ট্য সম্পন্ন জীব পাচ্ছি। যদি বলি অযৌন জনন, সেক্ষেত্রেও তাই, একই বৈশিষ্ট্য সম্পন্ন জীব পাচ্ছি। যদি বলি অপুংজনী, সেক্ষেত্রেও তাই, একই বৈশিষ্ট্য সম্পন্ন জীব পাচ্ছি। তাহলে অপুংজনী মানে অপুংজনী কোনটা? একটা ডিম্বাণু, সেটা সরাসরি একটা নতুন অপত্য হয়ে গেল, নতুন অপত্য। একে বলো পার্থেনোজেনেসিস বা অপুংজনী। পার্থেনোকার্পি না, কিন্তু পার্থেনোজেনেসিস বা অপুংজনী, যেটা ডিম্বাণু থেকে সরাসরি নতুন অপত্য সৃষ্টি করে দিচ্ছে। তাহলে এই প্রকরণ এবং অভিব্যক্তির সহায়ক যদি বলি, তাহলে সেটা কি হবে? সেটা হচ্ছে যৌন জনন। তাহলে এখানে উত্তর কি হবে? উত্তর হবে যৌন জনন। পরের প্রশ্ন দেখব, সঠিক পর্যায়ক্রম কোনটি? এটা আগে আলোচনা করা হয়েছে, তাই এই সম্পর্কে বিশেষ কিছু বলছি না। যে সবার প্রথম, তাহলে আমরা কি জানি, আগে কোনো একদিন আলোচনা হয়েছে যে সবার প্রথম কি হবে? এক্সপ্লান্ট। কোথায় গেল এক্সপ্লান্ট? তাহলে সবার প্রথম এক্সপ্লান্ট, অর্থাৎ কোনো একটা উদ্ভিদের দেহ থেকে কলা কোষটা আইসোলেট করা হয়, আলাদা পৃথক করা হয়, তো সেটাকে কি বলে? এক্সপ্লান্ট। অর্থাৎ এই পৃথক করা কলা কোষটাকে এক্সপ্লান্ট বলছি। এবার সেটাকে কর্ষণ মাধ্যমে রেখে কি তৈরি করা হয়? ক্যালাস। ক্যালাস থেকে কি তৈরি হয়? এমব্রয়েড। এটা এমব্রয়েড হবে। এমব্রয়েড। আর তারপর সেখান থেকে চারা গাছ তৈরি হবে, যেটাকে কি বলছি? এটা বলছি প্লান্টলেট। তাহলে এখানে উত্তর কি হবে? উত্তর হবে ডি, এক্সপ্লান্ট থেকে ক্যালাস থেকে এমব্রয়েড থেকে প্লান্টলেট। তাহলে এটা হচ্ছে উত্তর। পরের প্রশ্ন দেখব, সুপ্রজনন বিদ্যা বা বংশগতির জনক। তাহলে বংশগতির জনককে, এটা জানি আমরা সবাই যে সেটা কি? সেটা মেন্ডেল। এবার মর্গ্যান যদি দেখি, সেটা আধুনিক বংশগতির জনক। আধুনিক বংশগতি। মেন্ডেল যেরকম মটর গাছ নিয়ে পরীক্ষা করেছিলেন, সেরকম মর্গ্যান পরীক্ষা করেছিলেন ড্রসোফিলা মাছি নিয়ে। বেটসন, তাহলে বেটসন কি অ্যালিল শব্দটি প্রবর্তন করেন, অ্যালিল। আর জোহানসেন এই মেন্ডেল যেটাকে ফ্যাক্টর বলেছেন, তাহলে মেন্ডেল যাকে বলেছেন ফ্যাক্টর, তাহলে মেন্ডেল যাকে বলেছেন ফ্যাক্টর, সেটাকে জোহানসেন কি জিন বলে অভিহিত করেছেন। আর অ্যালিল শব্দটা বলেছে কে? অ্যালিল শব্দ বেটসন। আর আধুনিক বংশগতির জনক যদি বলি, তাহলে হচ্ছে মর্গ্যান। তাহলে সুপ্রজনন বিদ্যা বা বংশগতি এর জনক তাহলে কি হবেন? এটা হচ্ছে মেন্ডেল, গ্রেগর জোহান মেন্ডেল। পরের প্রশ্ন দেখব, একটি সংকর হলুদ গোল। তাহলে সংকর বলতে সেটা হেটেরোজাইগাস হবে, আর হলুদ আমরা জানি বড় হাতের ওয়াই, আর গোল বলতে বড় হাতের আর। আর সংকর মানে কি? একটা করে বড় হাতের থাকবে আর একটা করে ছোট হাতের থাকবে। তাহলে এখানে কি হবে? যে সংকর হলুদ, এই হলুদের জন্য তাহলে কি হবে? একবার বড় ওয়াই আর একবার ছোট ওয়াই।
আর গোলটা সংকর হতে গেলে কি হবে, একবার বড় আর একবার ছোট আর, তাহলে এই দুটো, তাহলে এটা কোথায় দেখবো, বড় আই ছোট আই, বড় আর ছোট আর, এই তো, তাহলে কি হবে, অপশন ডি। পরের প্রশ্ন দেখব, তাহলে উত্তর হবে অপশন ডি। মানুষের বর্ণান্ধতার জন্য দায়ী জিনটির বৈশিষ্ট্য হলো, তাহলে বর্ণান্ধতা একটা কিরকম রোগ, যদি দেখি বর্ণান্ধতা এটাও আলোচনা করা হয়েছে, তাহলে বর্ণান্ধতা একটা কি, একটা এক্স ক্রোমোজোমে অবস্থিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ, প্রচ্ছন্ন, তাহলে এক হচ্ছে এটা এক্স ক্রোমোজোমে থাকতে হবে, আর সেই জিনটা কীরকম হবে, প্রচ্ছন্ন হবে, তাহলে এখানে দেখি যদি, তাহলে কি এই যে প্রচ্ছন্ন এবং এক্স ক্রোমোজোমে থাকে, তাহলে অপশন সি প্রচ্ছন্ন এবং এক্স ক্রোমোজোমে থাকে। পরের প্রশ্ন দেখব, পৃথিবীর সৃষ্টির সময় যে গ্যাসটি ছিল না সেটা হচ্ছে অক্সিজেন, আর তাছাড়া মিথেন, অ্যামোনিয়া, জলীয় বাষ্প তো ছিলই, সেটা আমরা দেখেছি যে NH3, CH4, H2 আর H2O, মিলার আর উরের পরীক্ষাতে এগুলোকে ব্যবহার করতে দেখেছি, বা ওপারিনের যে থিওরি সেখানে সেই মতে কি এইগুলোই কিন্তু যুক্ত হয়ে জীব সৃষ্টি করেছিল, তাহলে ছিল না কোনটা, ছিল না হচ্ছে অক্সিজেন। পরের প্রশ্ন, কোনটি প্রাকৃতিক নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট নয়, তাহলে প্রাকৃতিক নির্বাচন কার মতবাদ, প্রাকৃতিক নির্বাচন এটা কার মতবাদ, প্রাকৃতিক নির্বাচনবাদ হচ্ছে ডারউইনের মতবাদ হচ্ছে প্রাকৃতিক নির্বাচনবাদ। তাহলে এর সাথে সংশ্লিষ্ট নয় কোনটা, তাহলে এবার এখানে যদি দেখি কি জীবের অত্যধিকারে প্রজনন, হ্যাঁ এটা হবে, জীবের সংগ্রাম হবে, জীবন সংগ্রাম, যোগ্যতমের উদ্বর্তন সেটাও হবে, আর তাহলে নয় কোনটা, অঙ্গের ব্যবহার অব্যবহার, এই মতবাদটা কে দিয়েছিল, অঙ্গের ব্যবহার অব্যবহার, মতবাদটা দিয়েছিল ল্যামার্ক, তাহলে এই মতবাদটা দিয়েছিলেন ল্যামার্ক। পরের প্রশ্ন দেখব, ক্যাকটাসের কাণ্ডকে বলা হয়, এটা সম্পর্কে আর বিশেষ কিছু বলবো না, ক্যাকটাসের কাণ্ডকে বলে পর্ণকাণ্ড, তাহলে পর্ণকাণ্ড কোনটাকে বলবো, পর্ণকাণ্ডের ক্ষেত্রে তাহলে কি কি দেখা যাবে, যে পর্ণকাণ্ডটা কীরকম হবে, রসালো, তাহলে পর্ণকাণ্ডটা হবে রসালো, স্ফীত, আর কিরকম হবে, আর হবে সবুজ, তাহলে রসালো, স্ফীত এবং সবুজ যে কাণ্ড তাকেই বলে পর্ণকাণ্ড, কার, ক্যাকটাসের। পরের প্রশ্ন দেখব, ব্ল্যাক লাং রোগের কারণ হলো, তাহলে ব্ল্যাক লাং রোগের কারণ হচ্ছে কার্বন কণা, তাহলে কার্বন কণা হচ্ছে ব্ল্যাক লাং রোগের কারণ। অ্যাসবেস্টাস যদি বলি তাহলে সেটা কি হবে, অ্যাসবেস্টসিস, তাহলে অ্যাসবেস্টাসের কারণে যেটা হবে, যে রোগটা হবে সেটা একটা SPM ঘটিত একটা রোগ, তাহলে কি বলবো, অ্যাসবেস্টোসিস। বেনজোপাইরিন তো ক্যান্সারের কারণ, ক্যান্সার, সিগারেটের ধোঁয়ায় থাকে, সিগারেটের ধোঁয়ায় থাকে বেনজোপাইরিন, তাহলে বেনজোপাইরিন কি একটা, এটা কার্সিনোজেনিক পদার্থ, যেটা সিগারেটের ধোঁয়ায় থাকে, এটা ক্যান্সারের কারণ। ব্ল্যাক লাং রোগের কারণ কি হবে, কার্বন কণা। পরের প্রশ্ন দেখব, ভারতের যে জাতীয় উদ্যান সর্বপ্রথম এটা স্থাপিত হবে, তাহলে সর্বপ্রথম কি হবে, স্থাপিত হয়, তাহলে কোনটা হবে, এটা আগের দিনও আলোচনা করলাম, যেটা হবে জিম করবেট জাতীয় উদ্যান,
আজকের দ্বিতীয় প্রশ্ন, যেহেতু এটা আগে আলোচনা হয়েছে তো সেহেতু আজকের দ্বিতীয় প্রশ্ন, জিম করবেট যে জাতীয় উদ্যান সেটা কোন রাজ্যে অবস্থিত? তাহলে জিম করবেট জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? আগে একটা প্রশ্ন দেওয়া হয়েছিল, এটা দ্বিতীয় প্রশ্ন, এটা কমেন্টে জানাবে। পরের প্রশ্ন, বনচাঁড়ালের পার্শ্বীয় পত্তকে কোন চলন দেখা যায়? তাহলে বনচাঁড়ালে যেটা দেখা যাবে সেটা হচ্ছে কি? প্রকরণ। তাহলে প্রকরণ চলন দেখা যাবে। সেটা কি? একটা রসস্ফীতিজনিত চলন। কোন হরমোনের প্রভাবে বংশগত খর্ব উদ্ভিদের পর্বমধ্য দৈর্ঘ্য বৃদ্ধি হয়? তাহলে পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করে কোন হরমোন? পর্বের সংখ্যা বাড়ায় না, পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি কোন হরমোন করে? তাহলে এখানে উত্তর কি হবে? জিবরেলিন। জিবরেলিন, জিবরেলিন একটা আম্লিক হরমোন। আরেকটা জিনিস মনে রাখবো, এটা নাইট্রোজেন বিহীন, এটা নাইট্রোজেন বিহীন এবং কি আম্লিক হরমোন জিবরেলিন, যার কি হয় যে বংশগত খর্ব উদ্ভিদের পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি পায়। পরের প্রশ্ন, পুং বা স্ত্রী গ্যামেটে অটোজোমের সংখ্যা? তাহলে পুং বা স্ত্রী গ্যামেটে অটোজোমের সংখ্যা হচ্ছে 22টি। অবশ্যই এটা মানুষের বলা উচিত ছিল যে কি, মানুষের ক্ষেত্রে পুং গ্যামেট বা স্ত্রী গ্যামেটের অটোজোমের সংখ্যা হচ্ছে 22টি। তাহলে কি যে আমরা তো দেখলাম আগের দিনই যে কোনো একটা টুয়েন, মানুষের ক্ষেত্রে টুয়েন যদি হয় তাহলে টোটাল বলবো কটা? 46টা। তাহলে এই 46টার মধ্যে 44টা অটোজোম আর দুটো সেক্স ক্রোমোজোম। এবার এখানে জানতে চেয়েছি কি? গ্যামেট। তাহলে এই টুয়েনটা গ্যামেট তৈরি করলে কত হবে? এন। তাহলে বাকি সব অর্ধেক হয়ে যাবে, তাহলে 22টা অটোজোম হয়ে যাবে আর একটা সেক্স ক্রোমোজোম হয়ে যাবে। তাহলে এটা অটোজোম আর এটা সেক্স ক্রোমোজোম। তাহলে উত্তর কত হবে? 22। তাহলে পুং বা স্ত্রী গ্যামেটে অটোজোমের সংখ্যা 22টি। একই জিনের বিভিন্ন রূপকে কি বলে? তাহলে একই জিনের ভিন্ন রূপকে কি বলবো? অ্যালিল। আর একটা ক্রোমোজোমের যেখানে অ্যালিল অবস্থান করে তাকে কি বলে? তাকে বলে লোকাস। পরের প্রশ্ন দেখব, পতঙ্গের পা ও মানুষের পা। তাহলে এক্ষেত্রে পতঙ্গের পা এবং মানুষের পা, তাহলে এক্ষেত্রে কি হবে? এই দুটো গঠনগতভাবে বা উৎপত্তিগতভাবে তো এক নয়। পতঙ্গের পা আর মানুষের পা গঠনগতভাবে এবং উৎপত্তিগতভাবে তো এক নয়। কিন্তু যদি দেখি যে পতঙ্গের পা, তাহলে সেটার যা কাজ, আর যদি বলি মানুষের পা সেটার যা কাজ, তাহলে দুটোর কাজই কি? দুটোর কাজই হচ্ছে গমন। তাহলে দুটোর কাজ গমন, গমন করা। তাহলে মানুষের পতঙ্গের পায়ের কাজ গমন করা, মানুষের পায়েরও কাজ গমন করা। এবার যদি কাজ একই হয়ে যায় তখন তাকে কি বলবো? তাকে বলবো সমবৃত্তীয়। সমবৃত্তীয়। আর সমবৃত্তীয় যে অঙ্গ সৃষ্টি হচ্ছে তার কি কারণ? তার কোন কোন ধরনের অভিব্যক্তি? সেটা হচ্ছে অভিসারী। অভিসারী অভিব্যক্তি, এটাও পড়েছি আগের দিন। জীববৈচিত্র্যের সর্বাধিক প্রাচুর্যযুক্ত অঞ্চলকে কি বলবো? হটস্পট। তাহলে যেখানে জীববৈচিত্র্যের সর্বাধিক প্রাচুর্য আছে সেটাকে কি বলবো? হটস্পট। তাহলে এই হটস্পটের সংখ্যা, এই হটস্পটের সংখ্যা ভারতে, হটস্পটের সংখ্যা, তাহলে হটস্পট এর সংখ্যা ভারতে যদি বলি, তাহলে ভারতে এর সংখ্যা কটি? ভারতে এর সংখ্যা হচ্ছে 4টি। আর বিশ্বে যদি বলি, বিশ্বে এটা বইতে দেখবো আমরা 34টা আছে, কিন্তু এখন আপডেটেড কত? এটা 36টি। তাহলে 36টি হটস্পট রয়েছে বিশ্বে, যার মধ্যে ভারতে আছে 4টি। পরের প্রশ্ন, তাহলে এখানে উত্তর কি হবে? হটস্পট। এবার সত্য মিথ্যা। ক্রোমোজোমের শেষ প্রান্তে সেন্ট্রোমিয়ার থাকলে সেটি অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম। তাহলে এই একটা ক্রোমোজোম, আর ধরে নিচ্ছি এই একটা ক্রোমোজোম, আর এই একটা। তাহলে এই যে ক্রোমোজোমগুলো দেখতে পাচ্ছি আমরা, তাহলে এখানে দেখতে পাবো এই ক্রোমোজোমের ক্ষেত্রে সেন্ট্রোমিয়ারটা কোথায় আছে? একদম মাঝে। তাহলে এটাকে কি বলবো? এটা বলবো মেটাসেন্ট্রিক। মেটাসেন্ট্রিক। তাহলে এটাকে কি বলছি? মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। এটাকে কি বলছি? সাব মেটাসেন্ট্রিক। সাব মেটাসেন্ট্রিক। সাব মেটাসেন্ট্রিক। আর এটাকে কি বলবো? এটাকে বলবো টেলোসেন্ট্রিক, একদম শেষে আছে, একে বলবো টেলোসেন্ট্রিক। আর এটাকে কি বলবো? এটাকে বলবো অ্যাক্রোসেন্ট্রিক।
অ্যাক্রোসেন্ট্রিক। তাহলে কি দেখতে পাচ্ছি যে ক্রোমোজোমের শেষ প্রান্তে সেন্ট্রোমিয়ার থাকলে সেটি অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম, না সেটি অ্যাক্রোসেন্ট্রিক নয়, সেটা কি হতো, শেষ প্রান্তে থাকলে সেটা কি হতো, সেটা টেলোসেন্ট্রিক হতো। তাহলে এখানে উত্তর কি হবে, উত্তর হচ্ছে মিথ্যা, তাহলে এটা মিথ্যা। এরপর কি আমাদের সুষুম্না স্নায়ুর সংখ্যা 31 জোড়া। হ্যাঁ, আমাদের সুষুম্না স্নায়ুর সংখ্যা 31 জোড়া। আর করোটীয় স্নায়ু, করোটীয় স্নায়ু হচ্ছে 12 জোড়া, 12 জোড়া করোটীয় স্নায়ু। উদ্ভিদের অযৌন জননের একক হচ্ছে গ্যামেট। না, উদ্ভিদের অযৌন জননের একক গ্যামেট নয়, অযৌন জননের একক হচ্ছে কি, উদ্ভিদের অযৌন জননের একক হচ্ছে রেণু। পরের প্রশ্ন দেখব, মায়োপিয়া ত্রুটি সংশোধনের জন্য অবতল লেন্সযুক্ত চশমা দরকার। হ্যাঁ, তাহলে মায়োপিয়া সংশোধনের জন্য যেটা দরকার সেটা হচ্ছে অবশ্যই যেটা অবতল লেন্সযুক্ত চশমা দরকার। আর হাইপারমেট্রোপিয়া হলে সেটা উত্তল। অভিযোজনের ফলে অভিব্যক্তি ঘটে। হ্যাঁ, অভিযোজনের ফলে অভিব্যক্তি ঘটে। মহিলারা হেটেরোগ্যামেটিক হয় না, মহিলাদের শুধুমাত্র যদি দেখা যায় যে গ্যামেট এক প্রকারেরই থাকে 22A+X, তাহলে এটা একই প্রকারের, তাই জন্য কি বলবো, হোমোগ্যামেটিক। আর যদি পুরুষ হতো তাহলে কি হতো, 22A+X একটা গ্যামেট আর 22A+Y একটা গ্যামেট, এই দুই ধরনের দেখা যাবে, তাই সেখানে কি হতো, হেটেরোগ্যামেটিক, হেটেরোগ্যামেটিক। পরের প্রশ্ন দেখব, এবার এ বি স্তম্ভ মেলাতে বলেছে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, অন্ধবিন্দু। তাহলে এখানে দেখতে পাচ্ছি অন্ধবিন্দু। তাহলে অন্ধবিন্দুতে এদিকে কি আছে, সবগুলো দেখিনি একবার, হ্যাঁ একবারে আসেনি, বেশ। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, অন্ধবিন্দু। তাহলে সেটা কি হবে, রেটিনা ও অপটিক স্নায়ুর সংযোগস্থল। তাহলে এটা কি করব, এটা হচ্ছে বি। সাইটোকাইনেসিস কোষপাত গঠনের মাধ্যমে হয়, ডি। 44A+XY এটা হচ্ছে পুরুষের ক্রোমোজোম বিন্যাস, তার মানে এটা জি। আর বাদুড় ও পাখির ডানা দুটোর কাজ একই, ওরা কিন্তু বাদুড় আর পাখির ডানা একই থেকেই সৃষ্টি হচ্ছে, প্যাটাজিয়ামের কথা বলেনি এটা, তাহলে ডানার কথা বলছে, তাহলে এটা কি হবে, সমসমস্ত অঙ্গ, সি। আর আর্সেনিক, আর্সেনিক হচ্ছে কি ভূগর্ভস্থ জল দূষণ, এ। আর হচ্ছে কি গর্ভমুণ্ডে স্থানান্তরণ, সেটা কি, সেটা হচ্ছে পরাগরেণু, ই। পরের প্রশ্ন দেখব, বিসদৃশ্যটি লিখতে বলছে, টিএসএইচ, জিটিএইচ, এসিটিএইচ আর সিএসএফ। এখানে বাকিগুলো সব কি, বাকিগুলো সব হচ্ছে কি হরমোন, আর একটি আছে যেটা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। তাহলে এখানে উত্তর কি হবে, উত্তর হবে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, এটা বিসদৃশ্য, বাকিগুলো সব হরমোন। পরের প্রশ্ন দেখব, বিভাজন হয় না এমন দুটি প্রাণীকোষের উদাহরণ দাও। তাহলে বিভাজন হয় না আমরা জানি, বিভাজনে অক্ষম, এরকম দুটি কি বলছে, এরকম দুটি প্রাণীকোষ যেগুলোর ক্ষেত্রে কি হয় না, বিভাজিত হয় না। তাহলে সেরকম আমরা কি দেখব, একটা হচ্ছে আরবিসি, লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা বা আরবিসি। আর একটা কি দেখব, আর একটা হচ্ছে কি পেশিকোষ বলতে পারি বা স্নায়ুকোষ, স্নায়ুকোষ। তাহলে এগুলো কি হয় না, এগুলো বিভাজিত হয় না। পরের প্রশ্ন দেখব, ফুলের কোন দুটি অংশ, ফুলের কোন দুটি অংশ রূপান্তরিত হয়, রূপান্তরিত হয়ে ফল ও বীজ সৃষ্টি করে। তাহলে কে ফল সৃষ্টি করে এবং কে বীজ সৃষ্টি করে। তাহলে যদি দেখি ফল সৃষ্টি করে, তাহলে ফল সৃষ্টি করে কে, ডিম্বাশয়। তাহলে ফল সৃষ্টি করে ডিম্বাশয়। এবং যদি দেখি বীজ সৃষ্টি কে করে, তাহলে বীজ সৃষ্টি করে হচ্ছে ডিম্বক। তাহলে ডিম্বাশয় ফলে এবং ডিম্বক বীজে রূপান্তরিত হয়। পরের প্রশ্ন দেখব, বাহ্যিক বৈশিষ্ট্য যদি ফিনোটাইপ হয় তাহলে জিনোটাইপ কি, কি বলবো, জিনের সংযুক্তি, সংযুক্তি। তাহলে দুটো জিনের সংযুক্তির ফলে জিনোটাইপ আসছে, আর জিনোটাইপের বাহ্যিক প্রকাশটাই কি, ফিনোটাইপ। পরের প্রশ্ন দেখব, বাষ্পমোচন রোধের জন্য ফণিমনসার একটি অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো। পাতা কাঁটায় রূপান্তর, পাতা কাঁটায় রূপান্তর, পাতা কাঁটায় রূপান্তর। বেশ, পরের প্রশ্ন দেখব,
নিচের তিনটি বিষয় একটি বিষয়, এটা কি হবে? অভয়ারণ্য, ইন সিটু, জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ। তাহলে এখানে কি হবে? ইন সিটু। তাহলে সবগুলো ইন সিটু সংরক্ষণ। তাহলে অভয়ারণ্য, জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ এগুলো সব কি? এগুলো সব ইন সিটু সংরক্ষণ। পরের প্রশ্ন দেখব। তাহলে ইন সিটু বলতে যেটা যখন জীবকে তার নিজস্ব পরিবেশে রেখেই সংরক্ষণ করা হয় তখন তাকে বলা হচ্ছে ইন সিটু। একই অঙ্গ থেকে উৎপন্ন দুটি বিপরীতধর্মী হরমোন, তাহলে সেটা কি দেখব? একই অঙ্গ থেকে উৎপন্ন হচ্ছে আর দুটি বিপরীতধর্মী হরমোন, যেমন কি? যেমন অগ্নাশয় থেকে। তাহলে অগ্নাশয় থেকে খরিত হওয়া দুটো হরমোন, একটা হচ্ছে ইনসুলিন আর একটা কি? এটা হচ্ছে গ্লুকাগন। তাহলে ইনসুলিন আর গ্লুকাগন কি করে? দুজন পরস্পরের বিপরীত কাজ করে। তাহলে এগুলো হচ্ছে বিপরীতধর্মী হরমোন। তাহলে একই অঙ্গ থেকে উৎপন্ন হওয়া দুটি বিপরীতধর্মী হরমোন হলো ইনসুলিন আর গ্লুকাগন। কোথা থেকে খরিত হয়? অগ্নাশয় গ্রন্থি থেকে। একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ দাও। এটা প্রায় প্রত্যেক দিনই প্রশ্নে থাকছে। তাহলে কি? একটি কি বলছে? ডিনাইট্রিফাইং। তাহলে যেটা কি করে? যে নাইট্রেটকে, যে NO3 কে কিসে রূপান্তরিত করে? নাইট্রোজেনে রূপান্তরিত করে, সেরকম। তাহলে উদাহরণ কি হবে? থায়োব্যাসিলাস ডিনাইট্রিফিকেন্স আর কি হবে? সিউডোমোনাস। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ। তাহলে টোটাল কতগুলো প্রশ্ন? এখানেও ছিল টোটাল 41টা প্রশ্ন, যার মধ্যে তোমাদের কটি করতে হয়? 36টি। তাহলে যেগুলো বলা হয়েছে যে প্রশ্নগুলো, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।